আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা জঙ্গল বা একটা নদী বছরের পর বছর ধরে কি সুন্দরভাবে একটা নিখুঁত যন্ত্রের মতো নিজে নিজেই চলছে? এর তো কোনো পরিচালক নেই। তাহলে কিভাবে? আজকের এই আলোচনায় চলুন প্রকৃতির সেই অদৃশ্য নিয়মগুলোর রহস্যটা একটু জেনে নেওয়া যাক। যেই নিয়মগুলো সব জীবনকে এক সুতোয় বেঁধে রেখে। আমরা যখন কোনো গভীর জঙ্গলের দিকে তাকাই বা ধরুন বিশাল সমুদ্রের দিকে, তখন সবকিছু কত স্বাভাবিক মনে হয়, তাই না? কিন্তু একটু থামলেই প্রশ্নটা মাথায় আসে, এই সবকিছু চালাচ্ছেটাকে? কে ঠিক করে দিচ্ছে যে প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট জায়গা আর ভূমিকা থাকবে? বিশ্বাস করুন, এই প্রশ্নের উত্তরটা আমাদের ভাবনার থেকেও অনেক বেশি মজার। এর আসল রহস্যটা লুকিয়ে আছে মাত্র একটা শব্দে: সংযোগ, মানে কানেকশন। এই পৃথিবীতে কোনো জীবই কিন্তু একা নয়, সবাই যেন একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। চলুন আজ আমরা সেই অদৃশ্য সংযোগগুলোর পথ ধরেই এগোই আর প্রকৃতির এই জীবন্ত জালের ভেতরে ঢুকে পড়ি। প্রকৃতির এই বিশাল বইটা যদি পড়তে হয় তাহলে তো আগের বর্ণমালা শিখতে হবে, তাই না? আর সেই বর্ণমালাই হলো ইকোলজি বা বাস্তুবিদ্যা। খুব সহজ করে বললে এটা হলো সেই বিজ্ঞান যা আলোচনা করে কিভাবে জীবেরা নিজেদের মধ্যে আর তাদের চারপাশের জড় পরিবেশের সাথে মিথস্ক্রিয়া বা সম্পর্ক তৈরি করে। এই মিথস্ক্রিয়া শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাই আমাদের আজকের যাত্রার মূল চাবিকাঠি। আর যখন এই মিথস্ক্রিয়াগুলো একটা নির্দিষ্ট জায়গায় ঘটে, ধরুন একটা পুকুর, সেখানকার সব মাছ, গাছপালা আর ছোট ছোট অণুজীব মানে জীবন্ত অংশগুলো, আর তার সাথে জল, সূর্যের আলো, মাটি মানে জড় অংশগুলো, সব মিলে যখন একটা স্বয়ংসম্পূর্ণ দল হিসেবে কাজ করে, তখন তাকেই আমরা বলি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? ইকোসিস্টেম মানে হলো জীব আর পরিবেশের একটা টিম। আচ্ছা, প্রকৃতিতে যে এই কোটি কোটি জীব আছে, এদের কি কোনো সাজানো গোছানো কাঠামো আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ব্যাপারটা অনেকটা ছোট থেকে বড় করে ধাপে ধাপে সাজানোর মতো। চলুন দেখি কিভাবে একটা ছোট্ট জীব থেকে শুরু করে এই সংগঠনটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। দেখুন কি চমৎকার একটা সিঁড়ির মতো ব্যাপার। একেবারে গোড়া থেকে শুরু করি। ১ নম্বরে আছে অর্গ্যানিজম বা জীব, মানে একটা একা প্রাণী বা উদ্ভিদ, যেমন ধরুন একটা হরিণ। এরপর ২ নম্বর ধাপে আসে পপুলেশন, মানে একই জায়গায় থাকা একই প্রজাতির একটা দল, যেমন সুন্দরবনের সব হরিণ মিলে একটা পপুলেশন। ৩এ আছে কমিউনিটি, মানে ওই এলাকার সব জীবন্ত প্রজাতি মিলে একটা দল, যেমন হরিণ, বাঘ, গাছ, পাখি সবাই মিলে। ৪এ হলো ইকোসিস্টেম, যখন এই কমিউনিটি তার চারপাশের জড় পরিবেশ মানে মাটি, জল, বাতাসের সাথে মিলেমিশে কাজ করে। ৫এ আসে বায়োম, এটা হলো একই রকম জলবায়ুর একটা বিশাল এলাকা, যেমন পুরো সুন্দরবন বা সাহারা মরুভূমি। আর সবশেষে ৬ নম্বর ধাপে বায়োস্ফিয়ার, পৃথিবীর সমস্ত বায়োম মিলেই তৈরি হয় আমাদের এই জীবন্ত গ্রহকা। বেশ, এবার চলুন যে কোনো একটা ইকোসিস্টেমের ভেতরে আরেকটু ঢোকা যাক। এর মূলত দুটো প্রধান ভাগ আছে, যা ছাড়া এটা চলতেই পারে না। প্রথমটা হলো অ্যাবায়োটিক বা জড় উপাদান। এগুলোকে একটা নাটকের মঞ্চের মতো ভাবতে পারেন, যেমন মঞ্চের আলো, আবহাওয়া, এইসব মানে সূর্যের আলো, তাপমাত্রা, জল, মাটি। এই জড় উপাদানগুলোই কিন্তু ঠিক করে দেয় যে সেই মঞ্চে কোন ধরনের অভিনেতা বা জীব থাকতে পারবে। যেমন মরুভূমির প্রচণ্ড গরম আর শুকনো পরিবেশই ঠিক করে দেয় যে সেখানে ক্যাকটাস বা উট থাকবে, পেঙ্গুইন নয়। আর এরপর মঞ্চে আসে সেই অভিনেতারা, অর্থাৎ বায়োটিক বা জীবন্ত উপাদান। ইকোসিস্টেমে এদের কাজ অনুযায়ী ৩টে দলে ভাগ করা যায়। প্রথমত প্রডিউসার্স বা উৎপাদক। এরা হলো সিস্টেমের বাবুর্চি, মানে গাছপালা, যারা সূর্যের আলো দিয়ে নিজেদের খাবার বানায়। দ্বিতীয়ত কনজিউমার্স বা খাদক। এরা হলো ভোক্তা, যারা অন্যদের খেয়ে শক্তি পায়। আর সবশেষে ডিকম্পোজার্স বা বিয়োজক। এরা হলো প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী, যারা মরা জিনিসপত্র রিসাইকেল করে। এখানে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, এই যে পরিচ্ছন্নতা কর্মী বা ডিকম্পোজার, এদের কি সত্যি কোনো দরকার আছে? এরা না থাকলে কি এমন হতো? হ্যাঁ, প্রচণ্ড সমস্যা হতো। ডিকম্পোজাররাই হলো প্রকৃতির সবচেয়ে জরুরি রিসাইক্লিং টিম। একবার ভাবুন তো, যদি ছত্রাক আর ব্যাকটেরিয়ার মতো বিয়োজকরা না থাকত, তাহলে সব মরা গাছ আর প্রাণী যেখানে সেখানে পড়েই থাকত, আর তাদের শরীরে সব দরকারি পুষ্টি ওখানেই আটকে যেত। নতুন কোনো গাছ জন্মানোর জন্য সার পেত না, আর জীবনের পুরো চাকাটাই থেমে যেত। এক কথায় এরাই মাটিকে উর্বর রেখে জীবনকে সচল রাখে। আমরা তো ইকোসিস্টেমের গঠনটা বুঝলাম। এবার চলুন এর কাজটা দেখি। মানে শক্তি কিভাবে এক জীব থেকে আরেক জীবের কাছে যায়, সেই খাবারের যাত্রাটা একটু অনুসরণ করা যাক। এই শক্তির প্রবাহটা বুঝতে গেলে আমাদের ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর নামে একটা ধারণা জানতে হবে। এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। খাদ্য শৃঙ্খলে একটা জীবের অবস্থান কোথায়,
মানে কে কাকে খাচ্ছে তার উপর ভিত্তি করেই এই স্তরগুলো তৈরি হয়। আমরা প্রায় ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলের কথা বলি, যা অনেকটা একমুখী রাস্তার মতো। যেমন ঘাসকে খেলো হরিণ, হরিণকে খেলো বাঘ। কিন্তু প্রকৃতি তো এতটাও সোজা সাপটা নয়। বাস্তবে শক্তির প্রবাহটা একটা বিশাল আর জটিল রাস্তার জালের মতো, যাকে বলে ফুড ওয়েব বা খাদ্যজাল। এখানে একটা প্রাণী অনেক কিছু খায়, আবার তাকেও অনেকে শিকার করে, আর এই জটিলতার কারণেই কিন্তু একটা ইকোসিস্টেম অনেক বেশি স্থিতিশীল থাকে। শক্তি আর পুষ্টি, এই দুটোর মধ্যে একটা মূল পার্থক্য আছে। এই ছোট্ট বাক্যটা মনে রাখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এনার্জি ফ্লোজ, নিউট্রিয়েন্টস সাইকেল। মানে শক্তি শুধু একদিকে বয়ে যায়, কিন্তু পুষ্টি চক্রাকারে ঘুরতেই থাকে। পার্থক্যটা দেখুন কি চমৎকার। শক্তি হলো অনেকটা নদীর স্রোতের মতো, সূর্য থেকে শুরু করে গাছপালার মধ্যে দিয়ে প্রাণীদের কাছে যায় আর প্রত্যেক ধাপে তাপ হিসেবে হারিয়ে যায়। এই শক্তি আর ফিরে আসে না। অন্যদিকে পুষ্টি হলো অনেকটা বাজারে ঘোরা টাকার মতো। কার্বন বা নাইট্রোজেন পরিবেশ থেকে জীবে যায়, জীব মারা গেলে বিয়োজকরা তা আবার পরিবেশে ফিরিয়ে দেয়, যা দিয়ে নতুন জীবন শুরু হয়। একটা একমুখী যাত্রা, আর অন্যটা একটা অফুরন্ত চক্র। এই যে পুষ্টিস্তর আর শক্তির প্রবাহ, এটাকে সহজে ছবির মতো করে দেখানোর জন্য বিজ্ঞানীরা পিরামিডের ধারণাটা ব্যবহার করেন। চলুন এই ইকোলজিক্যাল পিরামিডগুলো কি সেটা একটু জেনে নিই। প্রথমে আসি পিরামিড অফ নাম্বারস বা সংখ্যার পিরামিডে। এটা দেখায় যে প্রত্যেকটা স্তরে মোট কতগুলো জীব আছে। তবে মজার ব্যাপার হলো, এই পিরামিডটা কিন্তু মাঝে মাঝে উল্টোও হতে পারে। যেমন একটা বিশাল গাছে লক্ষ লক্ষ পোকামাকড় থাকতে পারে, তখন পিরামিডের নিচটা সরু আর ওপরটা চওড়া হয়ে যায়। এরপর আছে পিরামিড অফ বায়োমাস বা জীব ভরের পিরামিড। এটা প্রত্যেক স্তরের সব জীবের মোট ওজন দেখায়। এটাও সাধারণত সোজাই হয়, তবে কিছু সামুদ্রিক ইকোসিস্টেমে এটাও উল্টো হতে পারে, কারণ ওখানকার উৎপাদক মানে ফাইটোপ্ল্যাঙ্কটনদের আয়ু খুব কম, আর ওরা খুব তাড়াতাড়ি বাড়ে। তাই যে কোনো মুহূর্তে ওদের মোট ওজন কম হলেও ওরা নিজেদের থেকে অনেক বেশি ওজনের খাদকদের বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু একটা পিরামিড আছে যেটা প্রকৃতির এক অমোঘ নিয়ম মেনে চলে, আর সেটা কোনো অবস্থাতেই কখনোই উল্টো হতে পারে না। এটা প্রকৃতির এক্কেবারে এক লৌহ কঠিন নিয়ম। আর সেটা হলো পিরামিড অফ এনার্জি বা শক্তির পিরামিড। এটা সবসময় সোজা হবেই হবে, কারণটা আমরা আগেই জেনেছি, সে বিখ্যাত 10% নিয়ম। এক স্তর থেকে পরের স্তরে যাওয়ার সময় প্রায় 90% শক্তি তাপ হিসাবে হারিয়ে যায়, মাত্র 10% শক্তি পরের স্তরে পৌঁছায়। তাই পিরামিডের যত উপরে যাওয়া যায় শক্তি তত কমতে থাকে। এটা প্রকৃতির এক অলঙ্ঘনীয় বিধান। আলোচনার প্রায় শেষ দিকে এসে আমরা দুটো ধারণা পরিষ্কার করে নেব, যেগুলো নিয়ে প্রায় একটু গণ্ডগোল লেগে যায়। একটা, জীবের বাসস্থান আর তার কাজের মধ্যে পার্থক্যটা ঠিক কি। হ্যাবিট্যাট বা বাসস্থান হলো একটা জীবের ঠিকানা, মানে সে কোথায় থাকে। আর নিশ হলো তার পেশা বা কাজ, মানে সে কিভাবে বাঁচে, কি খায়, আর ইকোসিস্টেমে তার ভূমিকাটা কি। যেমন সুন্দরবন হলো বাঘের হ্যাবিট্যাট, আর হরিণ শিকার করে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা আর জঙ্গলের ভারসাম্য রক্ষা করা হলো বাঘের নিশ। আজকের আলোচনা থেকে আমরা দেখলাম ইকোসিস্টেম হলো আসলে অসংখ্য সংযোগ দিয়ে বোনা একটা জটিল চাদরের মতো, যেখানে প্রত্যেকটা জীবেরই একটা ভূমিকা আছে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই জটিল খাদ্যজাল থেকে যদি ছোট্ট একটা সুতো টেনে বের করে নেওয়া হয়, হোক না সেটা কোনো সামান্য পোকামাকড়, তাহলে পুরো সিস্টেমটার উপর তার প্রভাব কি হতে পারে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করে।